ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বামপন্থীদের তরফে একাধিক তরুণ বা নতুন মুখ আনা হয়েছে প্রার্থী হিসেবে। সেই তালিকায় শতরূপ ঘোষ নেই, যাকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ চ্যানেলের বক্তা হিসেবে পরিচিত মুখ নেই। কেন সরাসরি তার কাছে পৌঁছে যাবো, কি বলবে এবারে প্রার্থী হিসেবে নেই? না, প্রার্থী হিসেবে তো আমি লোকসভাতেও ছিলাম না, আমি তো কর্পোরেশন ভোটের সময় ছিলাম না, পঞ্চায়েতেও ছিলাম না, তো কি আছে? আমাদের প্রার্থী থাকা না থাকাটা বড় কথা না, লড়াইয়ে থাকা না থাকাটা বড় কথা। তো লড়াইয়ে আছো বলছো? হ্যাঁ, 100বার। আমি কি পঞ্চায়েতের সময় লড়াই ছিলাম না? আমি কি লোকসভার সময় বাড়িতে বসেছিলাম? বিমানদা কি জীবনে কখনো লড়াই করেননি? বিমানদা তো কোনোদিন প্রার্থী হননি, তো কি আছে? সেলিমদা কি লড়াইয়ে নেই? সুজনদা কি লড়াইয়ে নেই? তো কি অসুবিধা আছে? ব্যাটিং করার ইচ্ছা তো সকলেরই থাকে, সেই জায়গায় ফিল্ডিং এর না, আমাদের পার্টিতে ভোটে প্রার্থী হওয়াটাকে ব্যাটিং করা আর প্রার্থী না হওয়াটাকে ফিল্ডিং করা হিসেবে ধরা হয় না। ওগুলো যে পার্টিতে করা হয় ওই তৃণমূলের মতো পার্টিতে করা হয়। ওই জন্য ওরা প্রেস কনফারেন্স করে বলছে যে আইপ্যাককে 20 লাখ টাকা দিতে পারেনি বলে আমি এবার প্রার্থী হতে পারলাম না। হ্যাঁ, ভোটে প্রার্থী হয়নি বলে কে রাজনীতি থেকে অবসর নিয়ে নিচ্ছে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বিজেপির পার্টি অফিসে ভাঙচুর হচ্ছে, সমীপ ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারীর মামাসি উদ্ধার করে দিচ্ছিল গালাগাল দিয়ে। আমাদের পার্টিতে ওইসব হয় না। আমাদের কাছে প্রার্থী হলে কারোর ব্যাটিং করা আর না হলে ফিল্ডিং করা আমরা ওইভাবে ভাবি না। কিন্তু বিরোধীদের একাধিক ক্ষেত্রে প্রশ্ন তুলছে, বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে দেওয়াল লিখনের ছবি পোস্ট তারাই করছে, যেটা তুমি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টও করেছে কাউন্টার হিসেবে। এটাকে কিভাবে দেখছো? ভালোভাবে দেখছি। আমাদের দেওয়াল লিখন যদি বিরোধীরাও দায়িত্ব নেয় সরিয়ে দেওয়ার, তাহলে সে খারাপ কি? এটা তো আমাদের তো সুবিধা হচ্ছে, তো এতে ভালো কথা। তো আমরা তো চাই আমাদের দেওয়াল লিখন যারা এখনো পোস্ট করেননি তাদের কাছে আবেদন করছি যে আমাদের দেওয়াল লিখন আরো ভালো করে পোস্ট করুন। 26-এ নির্বাচন ঘোষণার অনেক আগে থেকে বাংলা বাজার যাত্রা বিভিন্ন জেলাতে, বিভিন্ন বিধানসভা এলাকায়, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পরিদর্শন করেছে, ঘুরেছে। পালস কি বুঝছে, এবার কি ফলাফল হওয়ার সম্ভাবনা? অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত উৎসাহব্যঞ্জক। সবচেয়ে বড় কথা কি বলতো, যে কথাগুলোকে নিয়ে কেউ, যে বিষয়গুলোকে নিয়ে কেউ কথা বলেনি সেগুলোকে নিয়ে একমাত্র আমরা বামপন্থীরা কথা বলছি। তো বিভিন্ন এখন না নিজেদেরকে গিয়ে খোঁজ নিতে হচ্ছে না। আগে একটা জায়গায় গিয়ে খোঁজ নিতাম যে আপনাদের এখানে কটা স্কুল, এখন কি অবস্থা স্কুলগুলোর, কি হয়েছে, বন্ধ হয়েছে। এখন না সেই আলাদা করে খবর নিতে হচ্ছে না। গতকাল আমি ছিলাম তোমার বর্ধমানে, খণ্ডঘোষে। ওখানকার সাধারণ মানুষ একটা বাজারের, তারা এসে নিয়ে গেলেন একটা কলেজের সামনে, যে কলেজটা 2010 সালে বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করেছিলেন খণ্ডঘোষে। আজকে সেই কলেজে 36 জন ছাত্র। পরের বছর থেকে হয়তো কলেজটা বন্ধই হয়ে যাবে। বিনপুরে কদিন আগে গেছিলাম, ওখানকার মানুষ দেখাচ্ছেন একটা স্কুলের একটা ট্রাইবাল হোস্টেল। পুলিন বিহারী বাসকে আমাদের এমপি থাকাকালীন ওখানে টাকা বরাদ্দ করেছিলেন, সেই হোস্টেল তৈরি হয়েছিল। 2011-এ আমাদের গভর্নমেন্ট চলে গেল, হোস্টেলের কাজ বন্ধ। এখন ওটা তৃণমূল কংগ্রেসের মাল খাওয়ার ঠেক হয়েছে, ওটা ভূতের বাড়ির মতো পড়ে আছে। সুতরাং গোটা বাংলাতে না এখন বিজেপির লোকেরাও কি ওখানে যায়নি সভা করতে? তারা ওখানে গিয়ে হিন্দু মুসলিম, রাম বড় না হজরত মোহাম্মদ বড়, এই করে দাঙ্গার উস্কানি দিয়ে চলে এসছে। একটা এলাকায় গিয়ে স্কুলের খবর নেওয়া, হাসপাতালের খবর নেওয়া, রাস্তার খবর নেওয়া, 100 দিনের কাজ ওখানে কেমন হচ্ছে, বাড়ি তৈরির টাকা যার যার পাওয়ার কথা তারা পাচ্ছে নাকি তৃণমূলের মস্তানরা খেয়ে যাচ্ছে। এই কথাগুলো একমাত্র সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি, এবং সামনের 5 বছর যাতে আপনারাও যাতে বলতে পারেন, মিডিয়াতেও যাতে এগুলোকে নিয়েই কথা হয়, যাতে কিনা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে এগুলোকে নিয়ে লড়াই করার সুযোগ তৈরি হয়। হ্যাঁ, এই মানে হিন্দু মুসলমান, গরু শুয়োর এইসব ছেড়ে যাতে এই ইস্যুগুলোকে নিয়ে আরো বেশি করে আমাদের রাজনীতি পরিচালিত হয়, তার জন্য আমরা বামপন্থীরা মানুষের সমর্থন চাইছি, এবং মানুষ জানেন যে একমাত্র আমরা জিতলেই এগুলোকে নিয়ে কথা হবে। কিন্তু সেই তো ট্রেনে বাসে বা আলোচনার আড্ডায় সেই হিন্দুত্ব এবং ভাতার রাজনীতি হচ্ছে, সেই জায়গায় কাউন্টার নীতি নৈতিকতা বা বেসিক নিডসের কতটা যুক্তিসঙ্গত, মানুষ কতটা খাচ্ছে বা? দেখুন, এটা খাওয়া পড়ার প্রশ্ন না, কতটা খাচ্ছে না খাচ্ছে প্রশ্ন না। হিন্দু ধর্মের তো কারোর কোনো আপত্তির কারণ নেই। আমরা তো কেউ হিন্দু ধর্মেরও বিরোধিতা করছি না, কেউ ইসলামেরও বিরোধিতা করছি না, আর কেউ কোনো সরকারি প্রকল্পের বা ভাতারও বিরোধিতা করছি না। এগুলো যেরকম আছে সেরকম থাকবে। মানুষ যার পুজো করার ইচ্ছে পুজো করবেন, যার ঈদ মহরম পালন করার ইচ্ছে পালন করবেন। যিনি সরকারি ভাতার জন্য এন্টাইটেলড, প্রাপ্য যার সরকারি ভাতা, তিনি সরকারি ভাতা পাবেন। কিন্তু রাজনীতি ধর্ম নিয়ে হবে না। আবার ধর্মীয় পরিসরকেও রাজনীতির হাত থেকে মুক্ত করতে হবে। আজকে যে ধর্মীয় পরিসর, যে ঈদের একটা মঞ্চ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দলীয় সভা করার মঞ্চ হয়ে গেছে। এ মাথা থেকে মাথা ঘুরে ঘুরে রাজনৈতিক বক্তৃতা দিয়ে যান। এক একটা করে পুজোর উদ্বোধনে যান, সেখানে একটা পাড়ার একটা বারোয়ারি পুজো, মানে সেখানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব দলের সমর্থকের সেখানে অংশগ্রহণ থাকবে। সেখানে গিয়ে একটা পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে ভাষণ দিয়ে যান, রাজনৈতিক ভাষণ। এই যে মানুষের ধর্মীয় মঞ্চগুলোও যে এদের পার্টিবাজির মঞ্চ হয়ে গেছে, এই জায়গাগুলো থেকে আমরা ধর্মীয় মঞ্চগুলোকেও মুক্ত করে আবার ধার্মিক মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। ধর্মকে রক্ষা করার জন্য সিপিএমের পাশে দাঁড়ান, ধর্মকে রক্ষা করার জন্য বামপন্থীদের পাশে দাঁড়ান। বামপন্থীরা পশ্চিমবাংলার সরকারে নেই বলে আপনার ধর্ম হাইজ্যাক হয়ে গেছে, আপনার ধর্মটাও রাজনৈতিক দলের পণ্য হয়ে গেছে।
লাস্ট রাজ্য সম্মেলন থেকে বামপন্থীরা বা বিশেষ করে সিপিএম ডাক দিয়েছিল যে তৃণমূল বিজেপির বিরোধী সমস্ত শক্তিকে একাট্টা করে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামবো, সেই জায়গায় কংগ্রেসের চলে যাওয়াটা কিভাবে দেখছো? তো তো আমাদের দেখার কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুরই দেখে গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা ডাক দিয়েছি, যা শোনা শুনবে, যা না শোনার তাদের না শোনার স্বাধীনতা রয়েছে। তাহলে বিরোধী শক্তি কি কিছুটা হলে দুর্বল হলো? না, যদি মানুষের ভোটটাও ভাগ হয়ে যায় তাহলে তো দুর্বল হবেই, কিন্তু মানুষের কাছে আমরা আবেদন করছি নেতারা ভাগ হলেও যেন জনগণ ভাগ না হয়, তারা যেন একাট্টা হয়ে হিন্দু মুসলমান সবাই, সমস্ত রাজনৈতিক দলের সমর্থক সবাই মিলে, কারণ দেখো আমাদের লড়াই তো কোনো একটা রাজনৈতিক দলের সাধারণ কর্মী সমর্থকদের বিরুদ্ধে নয়, কতগুলো নেতা এবং তাদের নেওয়া কতগুলো পলিসির বিরুদ্ধে। সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থক এবং হিন্দু মুসলমান জাতের ভেদ না দেখে, ধর্মের ভেদ না দেখে সবাই একাট্টা হয়ে আপনারা ভোট দিন, বামপন্থীদের পক্ষে দাঁড়ান, আমরা এইটুকু আবেদন করছি। মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে দুটো রাজনৈতিক দল কি তিনটে নেতা এক হলো কি এক হলো না, কিছু যায় আসে না। কিন্তু শুধু তো কংগ্রেসের চলে যাওয়া নাই, শরিকদের মধ্যে বা অন্যান্য যারা শরিক আইএসএফ বা ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিক্ষুব্ধ বা কোনো জায়গায় মতদ্বন্দ্ব দেখা যাচ্ছে। না দেখো, এই মানে আসন 294টা আসনের মধ্যে 260-65টা কি 70টা আসন নিয়ে কোথাও কোনো সমস্যা নেই, সেখানে সবাই একটা হয়ে কাজে নেমে গেছে। দু চারটে আসন এর মনে হবে আমার হলে ভালো, তোর মনে হবে আমার ভালো, তো হতেই পারে, এত জোট থাকলে সেটা তো হবেই। আজকে যদি আমরা যদি তৃণমূলের মতো দল হতাম, একটা দল লড়ছে এবং এবং একজন নেত্রী সে দলের মালকিন, সে মালকিন যা বলে দেবে গোটা দলকে তাই করতে হবে, তাহলে এই ব্যাপারগুলো হতো না। এতগুলো দল, তাদের প্রত্যেকের স্বাধীন মতামত রয়েছে, প্রত্যেকজন নেতার কি প্রত্যেকজন কর্মীর স্বাধীন মতামত দেওয়ার অধিকার রয়েছে, সেখানে থাকবে। কিন্তু এগুলো খুব তুচ্ছ ব্যাপার, 294টা সিটের মধ্যে 5-7টা সিটে একটুখানি যদি ইয়ে না হয় অ্যাডজাস্টমেন্ট, তাতে কি যায় আসে? তাতে কি সামগ্রিক লড়াইটার কি যায় আসে? কিন্তু যাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করছেন তাদের কেউ কেউ এখন আইএসএফ এ জয়েন করে প্রার্থী হচ্ছে, বিশেষ করে আরাবুল ইসলামের মতো ক্যান্ডিডেট। সেখানে বামপন্থীরা আরাবুল ইসলামের হয়ে কি প্রচারে নামবে এবার? আরাবুল ইসলাম তো এর আগে তৃণমূল থেকে সাসপেন্ডেড হয়েছিল তৃণমূল কর্মীকে খুন করার অপরাধে। তো তৃণমূলের একদিন অসুবিধা হয়নি, তাকে নিয়ে আমাদের আলাদা করে কি সমস্যা আছে? কর্মীদের বোঝাতে পারবেন যে কি আমাদের বোঝানোর কি আছে? তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগে অভিযুক্ত লোক কেন তৃণমূল করলো একদিন? তৃণমূলকে তার কর্মীদের বোঝাতে হয়েছে। আজকে পবিত্রকর বলে যে ভদ্রলোক তৃণমূলের প্রার্থী নন্দীগ্রামে, তিনি তৃণমূলের একজন নেতা রবীন্দ্রনাথ মান্নাকে খুন করার অপরাধে 6 মাস জেল কেটেছিল। আজকে তৃণমূলকে তো রবীন্দ্রনাথ মান্নার বাড়ির লোককে গিয়ে বোঝাতে হবে যে পবিত্রকর আপনার আপনজনকে খুন করেছিল, এবার আপনি তাকে ভোট দিন। হ্যাঁ, তো তা তো ওরা বোঝাবে, আমাদের বোঝানোর কি আছে? আপনি অন্য দলের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষুব্ধের অংশের কথা বলছিলেন, সেক্ষেত্রে তো তামান্নার মাকে নিয়েও তো একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যদিও পার্টি সেখানে স্টেপ নিয়েছে। এটা নিয়ে কি বলবো? আপনি তো যা বলার আপনি বলে দেন, স্টেপ নিয়েছে, আর কি বলবো? বাকিদের ক্ষমতা থাকলে তারা স্টেপ নিক। আর তমন্নার মায়ের প্রার্থী হওয়া নিয়ে যারা আপত্তি করেছেন, তারাও কিন্তু কেউ এই কথাটা বলেননি যে তমন্নার মা টাকা দিয়ে মোহাম্মদ সালিমকে কি বিমান বসুকে প্রার্থীপদ কিনেছেন, তাই না? কিন্তু বিজেপির যারা প্রার্থী হচ্ছে না, তারা এমনকি দিলীপ ঘোষের স্ত্রী বলছেন যে টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে। মানে বিজেপির নেতারা পার্টি অফিস ভাঙচুর করছে, শুভেন্দু অধিকারী আর সমীর ভট্টাচার্যের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, ওরা টাকা নিয়ে প্রার্থী পদ বিক্রি করেছে বলে। তৃণমূল কংগ্রেসের এমএলএ সাংবাদিক সম্মেলন করে বলছেন যে আইব্যাককে 20 লাখ টাকা দিতে পারিনি বলে আমি প্রার্থী হইনি। হ্যাঁ, সুতরাং আমাদের দলে যদি একটা আসনে কেউ 5 জন খুশি নাও হয়ে থাকে, তাদেরও কিন্তু এইটা বলার মানে কি বলবো, সাহসও হচ্ছে না, রুচিও হচ্ছে না যে আমাদের টাকার বিনিময়ে প্রার্থী করা হয়। সুতরাং আমার মনে হয় না যে এই নিয়ে আমাদের প্রশ্ন করার উত্তর দেওয়ার কোনো দায় আছে। এগুলোকে সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে ভোটে প্রার্থী হওয়ারটাকে কিছু নেতার ইনকামের জায়গা কোন দলে বানানো হয়েছে। ওই তথাগত রায় বলেছিলেন কামিনী কাঞ্চন, খালি টাকা নয়, মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করে, মহিলাদের শরীরের বিনিময়ে বিজেপি প্রার্থী ঠিক করে। এটা বিজেপির একজন নেতা বলেছিলেন, সর্বোচ্চ নেতা আমাদের রাজ্যের একসময় ছিলেন, তিনি বলেছিলেন। সুতরাং এই জবাবগুলো ওরা দেবে, আমাদের এগুলো নিয়ে জবাব দেওয়ার কোনো কারণই নেই। তাহলে অনেক বাম মনোভাবাপন্ন মানুষ যারা বামপন্থীদের ভোট চাইছে বা যারা চাইছে যে এবার ক্ষমতায় আসুক বা ক্ষমতা বৃদ্ধি হোক, তারাই আবার অভয়ের মার প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন তুলছে। এটা অভয়ার মার প্রার্থী হওয়া নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। অভয়ার মা প্রার্থী হয়ে ওনার মেয়ের জন্য জাস্টিস সে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে যে অপমান করলেন, যে শর্তে উনি প্রার্থী হলেন যে আমি প্রার্থী হব, তার বিনিময়ে আন্দোলন, বামপন্থীদের আন্দোলনকে অপমান করতে হবে, নাগরিক সমাজের আন্দোলনকে অপমান করতে হবে। আজকে উনি যে ওনার মেয়ের যন্ত্রণায় যারা রাত জেগেছিল তাদেরকে যে অপমান করলেন, সেইটাকে নিয়ে প্রশ্ন করছে, কেউ ওনার প্রার্থী হওয়ার অধিকার নিয়ে প্রশ্ন করছে না। আর দেখুন, স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো থাকবেই যে উনি যদি বলতেন যে আমার বিজেপিকে খুব ভালো লাগে, রাম মন্দির তৈরি হয়েছে, আমার রাম মন্দিরে পুজো দিয়ে খুব আনন্দ হয়েছে, তাই আমি মোদিজিকে ভোট দেবো, কি আমার বিজেপির ফরেন পলিসি ভালো লাগে, কি এই পলিসি ভালো লাগে, বিজেপির আমলে যে এখন রান্নার কাছে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, এইটা আমার খুব ভালো লেগেছে, তাই একদিন সহজেই
সিলিন্ডার পেয়ে যেতাম, বিজেপি আসার পরে সিলিন্ডারের দামটা অনেক বেড়ে গেল, তাতে আমার একটু ভালো লাগলো, এখন সিলিন্ডার পাওয়াই যাচ্ছে না, এতে আমার আরও ভালো লাগছে, তাই আমি বিজেপি প্রার্থী হয়েছি, তাহলে তো কোনো অসুবিধা ছিল না। কিন্তু উনি যেহেতু বললেন যে আমার মেয়ে যাতে বিচার পায়, আমার মেয়ের মৃত্যু তদন্তটা যাতে ঠিক করে হয়, তার জন্য আমি বিজেপি জয়েন করছি, স্বাভাবিকভাবে উনি এটা বলে দিলেন যে বিজেপি জয়েন না করলে কোনো ধর্ষিতার খুন হওয়া কোনো আর্তের বিচার হয় না। ইডি সিবিআই বা এক্ষেত্রে সিবিআই, বিজেপি পরিচালিত এই কেন্দ্রের সরকার, তাদের সংস্থা সিবিআই তদন্ত করছে, কিন্তু যতদিন না অভয়ার মা বিজেপি জয়েন করছেন ততদিন অভয়ার মৃত্যু তদন্ত হচ্ছে না। এটা তো উনিই বলে দিলেন, স্বাভাবিকভাবেই তো মানে এটার তো প্রশ্ন তো উঠবেই, তা এই প্রশ্ন তো আমরা করছি না, উনি তো এই প্রশ্ন তুলে দিলেন। শুধু উনি না, আপনার আরজি কর আন্দোলনে পরিচিতভাবে এক চিকিৎসকও বলছেন ওখানে কলকাতা দেশভুক্তকে প্রার্থী তালিকা উইথড্র করে সমর্থন করা উচিত তাকে। কে বলছেন, কোন চিকিৎসক বলছেন? নারায়ণ উনি আরজিকর আন্দোলনে কবে ছিলেন? আরজিকর আন্দোলন করার সময় একদিন কুণাল ঘোষের সঙ্গে লুকিয়ে দেখা করতে গিয়ে ধরা পড়েছিলেন, তার বাইরে তো আরজিকর আন্দোলনের নাকি আমি অন্তত পক্ষে কখনো দেখিনি। আর উনি ডেফিনেটলি আরজিকর আন্দোলনের বিরোধী ছিলেন আমি বলবো না, নিশ্চয়ই উনিও জাস্টিস চেয়েছিলেন, সে তো সবাই চেয়েছিলেন, কিন্তু আপনি যদি বলেন যে আরজিকর আন্দোলনের মানে উনি মানে এমন করে বলছেন যেন উনি সংগঠক ছিলেন, সুবর্ণ গোস্বামীকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, আস্তাকুল্লাহ আন্দোলন করছিল, তার বাড়িতে ভোর রাত্রিবেলা পুলিশ পাঠানো হয়েছিল, অনিকেত মাহাতোকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, এত ছেলে মেয়ে অনশন করে ডাক্তাররা অসুস্থ হয়ে গেছিল, নারায়ণ গাঙ্গুলি কি করেছেন সেই সময়? উনি কুণাল ঘোষের সাথে একদিন গিয়ে লুকিয়ে লুকিয়ে মিটিং করে বাইরে বেরোনোর সময় ধরা পড়ে গেছিলেন মিডিয়ার সামনে। এইটাকে যদি আপনি আন্দোলন বলেন তো আমি কি বলতে পারি বলুন? সামগ্রিকভাবে যা গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ইস্যুতে, স্থানীয় ইস্যু থেকে শুরু করে রাজ্য স্তরের ইস্যু নিয়ে বামপন্থীরা লড়ছে, সিপিএম সহ বামপন্থীরা, সেই জায়গায় দাঁড়িয়ে এবারে নির্বাচনের ফলাফল কি আশা করছেন? কতটা আপনার ক্ষমতায় আসতে পারবেন, না কটা আসন জিতবেন? দেখুন, আমরা ভবিষ্যৎবাণী আমি কোনোদিন করি না, আমি এক্ষেত্রেও করবো না, তবে এইটুকু বলছি, আমরা মানুষের কাছে আবেদন করছি এমন সংখ্যক বামপন্থীদেরকে আপনারা বিধানসভায় জিতিয়ে পাঠান যাতে বামপন্থীদের কণ্ঠস্বরকে বাদ দিয়ে পশ্চিমবাংলার রাজনীতি কোনো দল তার ইচ্ছা মতো চালাতে না পারে। এবং তা যদি হয়, পশ্চিমবাংলায় যত প্রকল্প শ্রমিক রয়েছে, প্যারা টিচার, তার সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষাবন্ধু, শিক্ষা সহায়ক সহ যত স্কিম ওয়ার্কার আছে পশ্চিমবাংলায়, প্রত্যেকের মাসে 22,000 টাকা মাইনে হবে। পশ্চিমবাংলার সমস্ত সরকারি কলেজে, বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা ফ্রি হবে। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র যেখানে সিপিআইএমের বিধায়করা নির্বাচিত হবেন, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের মধ্যে একটা করে মেয়েদের জন্য ডেডিকেটেড স্পোর্টস একাডেমি তৈরি হবে, এবং মেয়েদের জন্য একটা করে ট্রেনিং সেন্টার তৈরি হবে, যেখানে মেয়েরা হাতের কাজ, সেলাইয়ের কাজ, বিউটিশিয়ান কোর্স এবং নন ট্রেডিশনাল কাজ, যেগুলো মনে করুন বাইক চালানো, স্কুটার চালানো, 4 চাকা গাড়ি চালানো, আজকের দিনে একটা বাইক স্কুটার চালালে সেটা শুধুমাত্র আপনাকে চলাফেরার স্বাধীনতা দেয় না, তা একটা কাজের সুযোগ তৈরি করে, ডেলিভারির কাজ থেকে শুরু করে আরও 1000টা কাজের সুযোগ তৈরি হয়। এই নন ট্রেডিশনাল ট্রেনিং সেন্টার তাও মেয়েদের জন্য তৈরি হবে। প্রত্যেকজন বিধায়কের বিধায়ক তহবিলে 1/3 টাকা আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করা হবে। এই কাজগুলো করার জন্য সরকার কৃষকের থেকে ফসল কিনবে, ফোড়েদার মজুতদারের রাজত্ব শেষ হবে, সরকার কৃষকের কাছ থেকে লাভজনক দামে ফসল কিনবে, সেই ফসল বাজারে বিক্রি হবে, ন্যায্য দামে মানুষ সেই আনাজপাতি শাকসবজি কিনতে পারবেন। মজুতদার আলু কিনবে 2 টাকায় আর বাজারে এনে সেটাকে বিক্রি করবে 50 টাকায়, 60 টাকায়। এই কালোবাজারি মজুতদার রাজ পশ্চিমবাংলায় শেষ হবে। পশ্চিমবাংলার প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালেও পড়াশুনো এবং চিকিৎসার খরচাকে নিয়ন্ত্রণ করে দেওয়ার জন্য সরকার থেকে আইন করা হবে, যাতে ইচ্ছে মতো প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতাল টাকা না নিতে পারে। এই ব্যবস্থাগুলো পশ্চিমবাংলায় করা হবে আমরা যদি জিতি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলার প্রত্যেকজন মানুষের 100% ধর্ম পালন করার স্বাধীনতা। ইচ্ছে মতো মানুষ নিজের ধর্ম পালন করবেন, কোনো রকম কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া। সমস্ত ধর্মীয় মঞ্চকে, এটা তো সংবিধানেই বলা আছে, তারপরে সংবিধানে তো সবই বলা আছে, মানুষ যোগ্যতায় চাকরি পাবে, তাও সংবিধানে বলা আছে। তাও কি করে পার্থ চ্যাটার্জির খাটের তলায় অত টাকা জড়ো হয়? সংবিধানে তো যেগুলো বলা আছে সেগুলো খুব ভালো কথা, কিন্তু তার যাতে বাস্তব প্রয়োগ হয় সেইটা আমরা করব। সরকারের টাকায় মন্দির তৈরি হবে, ভাই পরিষ্কার কথা, সরকারের টাকায় মন্দির তৈরি হবে না, সরকারের টাকায় পুজো কমিটির চাঁদা বন্ধ হবে, সরকারের টাকায় ইমাম ভাতা পশ্চিমবাংলায় বন্ধ হবে। বাংলা কথা আমরা জিতলে। কিন্তু বাংলায় ইমাম এবং পুরোহিত দুজনের বাড়ির ছেলেমেয়েই প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় বসবে। ইমাম এবং পুরোহিত দুজনের বাড়ির ছেলেমেয়েই স্কুলে গিয়ে ঠিকঠাক মিড ডে মিল পাবে। ইমাম এবং পুরোহিত দুজনের বাড়ির ছেলেমেয়েই পড়াশোনা শেষ করে চাকরি পাবে। পশ্চিমবাংলায় সরকারের টাকায় স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি হবে। পুরোহিত ভাতা, পুজো কমিটির চাঁদা, ইমাম ভাতা পশ্চিমবাংলায় বন্ধ হবে। সোজা বাংলা কথা। আপনি আয়ের কথা বলছেন, আপনি সোশ্যাল মিডিয়া, আপনার প্রচণ্ড প্রভাবও আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবারের নির্বাচনে বিজেপির তরফে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কারো 10,000 সাবস্ক্রাইবার, কারো 20,000, তাদেরকেও তো নির্বাচনের প্রচারে কাজে লাগাচ্ছে, এই বিষয়টা কীভাবে দেখছেন?
লাগাতে টাকা আছে, ওরা টাকা দিয়ে লাগাচ্ছে, কিন্তু তার বাইরে আমরা বলছি এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা কিনা এই সময় সামনে এসে বলেছেন যে আমাদের কাছে রাজনৈতিক দল থেকে অফার করেছিল, কেউ বলেছেন তৃণমূল করেছিল, কেউ বলেছিল তৃণমূল মানে বিজেপি অফার করেছিল, লক্ষ লক্ষ টাকা আমাদেরকে দেওয়া হয়েছিল, তারপর আমরা বিক্রি হয়নি। আমরা ঠিক করেছি আমরা আমাদের কথাটা আমরা বলবো, কোনো রাজনৈতিক দলের কাছ থেকে টাকা নিয়ে প্রচার করবো না। তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমাদের বামপন্থীদের টাকা দিয়ে কখনো কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে আমাদের সেই টাকাও নেই, আর সেটা আমরা কখনো ভাবিও নি, কিন্তু স্বাধীনভাবে কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করতে গিয়ে যে যা আইনি সমস্যায় পড়েছে আমরা চেষ্টা করছি তাদের পাশে থাকার। এবং বহু কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরকে সিপিআইএম পয়সা দিয়ে রিক্রুট করেনি, কিন্তু তারা এগিয়ে এসে যে কন্টেন্ট তৈরি করছেন তা সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন ইদানিংকালে আমি কদিন ধরেই দেখছি অনাদি চক্রবর্তী বলে এক ভদ্রলোক, খুব মানে সিনিয়র মানুষ, আমি তার সাথে আমার আলাপ নেই, কিন্তু সিনিয়র একজন মানুষ, কিন্তু তার তৈরি করা কন্টেন্ট প্রচণ্ড ভাইরাল হয়েছে। হ্যাঁ, তারা মানে কবিতা বিভিন্ন বিষয়ের ওপর তাকে তো কেউ পয়সা দেয়নি। আশারফ শেখ বলে আমাদের এক কৃষক ভাই, কৃষক বন্ধু, আমার খুব সম্ভবত, আমি ওনাকে দেখিনি, ওনার বাড়ি খুব সম্ভবত বীরভূমের দিকে কোথাও একটা হবে, ওনার কিছু কন্টেন্ট দেখে আমার মনে হয়েছে। তার তৈরি করা আমি দেখি ক্ষেতের কাজ করতে করতে দাঁড়িয়ে যে কথাগুলো বলেন, কি অপূর্ব, সে কি প্রত্যয় তার গলায়, সেগুলো ভাইরাল হয়। ডোমকলের কতগুলো ছেলে আমার দেখলাম, মানে সেই ওই মানে র্যাপ করার মতো করে, হ্যাঁ মানে করার মতো করে বিভিন্ন করে, কি ব্রিলিয়ান্ট তাদের কন্টেন্ট। হ্যাঁ, অনুভব আছে, অনুভব কি ভালো প্যারাডি করে, অনুভব এখন এত ভাইরাল, এত পপুলার হয়েছে। কত লোক কত এরকম কন্টেন্ট করছে যাদেরকে কিনা বামপন্থীরা টাকা দেয়নি, কিন্তু তারা যারা বলছেন তারা তো ভাইরাল হচ্ছে, কেন মানুষ জানেন যে তারা সত্যি কথা বলছেন। বা কেউ টাকার বিনিময়ে কিছু বলো না, সেটা বোঝা যায়, জানেন তো। আর কেউ যখন কোনো টাকার বিনিময়ে না, নিজের বিশ্বাস থেকে একটা কথা বলে, সেটাও কিন্তু বোঝা যায়। কারণ আপনি বলছেন ধর্মের রাজনীতি বা ভাতার রাজনীতির বাইরে গিয়ে নীতি আদর্শ এবং আইনের শাসনের বিষয়ে মানুষ এখনো জাগ্রত আছে। হ্যাঁ, 100বার আছে। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, কেন বিশ্বাস হারাবো তাহলে কখনো? সহকর্মী প্রতি করে চলে যাওয়াটা কি? তার মানে তো মানুষ তো মানে কি বলবো, মানে হাতের তো 5টা আঙুল 5টা সাইজের হয়, সবাই তো সমান হবে না। কিন্তু মানে একজন যদি বেইমানি করেও, শুনুন, আজকে মনে করুন ওই বাবু বজরঙ্গি আর মায়াকোট নান্ডি দাঙ্গাবাজ বলে সমস্ত হিন্দু দাঙ্গাবাজ হয়ে যায় না। ওসামা বিন লাদেন টেররিস্ট বলে সমস্ত মুসলমান টেররিস্ট হয়ে যায় না। তেমন প্রতিকূল বেইমান বলে সব বামপন্থী বেইমান হয়ে যায় নাকি সব সাধারণ মানুষ বেইমান হয়ে যায় না? বেঈমান বলছেন সহকর্মী। সে তো বটে। এবং আমি খালি আমার দলকে যে বিট্রে করেছে তার কথা বলবো কেন? শুভেন্দু অধিকারীও বেইমান, যে দল তাকে এত কিছু দিল সেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কৌস্তব বাগচিও বেইমান, যে দল তাকে ছোটবেলা থেকে যে দলের সাথে বড় হয়েছে আছে সেই দলের সাথে কি, বিকাশ ভট্টাচার্য তাকে জেল হওয়ার অ্যারেস্ট হওয়ার পরে গিয়ে ছাড়িয়ে আনলেন, সে বিকাশ ভট্টাচার্যের নামে এসব বলছে, সেও বেইমান। আজকে ধরুন বিজেপি করার পরে যে বিজেপির সঙ্গে গদ্দারি করে অন্য দল করছে, হ্যাঁ বিজেপি ভোটে টিকিট, এই যে অনন্ত মহারাজকে বিজেপি রাজ্যসভার এমপি করলো, আজকে সে দাঁড়িয়ে মমতার দালালি করছে, সেও বেইমান। বেইমান তো সব দলেই রয়েছে। প্রতিকূলকে মুখপাত্র করা হয়েছে, তাই উন্নয়নের পাঁচালী সংক্রান্ত প্রচার অংশ। তো ওদের দলের মুখ কাকে পাত্র করবে, ওদের ব্যাপার, আমি কি করতে পারি? তো সামগ্রিক বিষয় নিয়ে 26-এর নির্বাচনের আগে একাধিক বিষয়ে তিনি বললেন যে ধর্মের রাজনীতি বা ভাতার রাজনীতির বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষ এখনো নীতি আদর্শকে বজায় রেখে বামপন্থীদের নির্বাচন করবেন, সেই আশাবাদী তারা। এখন সেই বিষয়টা কতটা যুক্তিযুক্ত বা কতটা সত্যতা, সেটা ভোটের ফলাফল প্রকাশের পরে জানা যাবে। কলকাতা থেকে শাহজাহান পুরকাইতের রিপোর্ট, ইটিভি ভারত।